The winds of youth break all the rules. হোমার্স। তরুণরা প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, সাহসী এবং উজ্জ্বল এবং সিদ্ধান্তপ্রাপ্ত। তরুণদের উপরে একটি জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। তরুণরাই পারে দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। কারণ তরুণরাই স্বপ্ন দেখে দেশকে ও দেশের মানুষকে স্বপ্ন দেখায়। আর এই তরুণদের ঘিরেই সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। আজকের তারুণ্যের ৯৪তম এপিসোডে আমি মিনহাজ রহমান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের তারুণ্যে আমরা মূলত কথা বলি তরুণদের নিয়ে, তরুণদের সাফল্য, সমাজ ও দেশের জন্য তাদের অবদান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। প্রত্যেক পর্বে আমাদের সাথে এমন একজন ব্যক্তি থাকেন যিনি আসলে তার কাজ এবং সমাজে তার কন্ট্রিবিউশনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছেন। আজকে আমাদের সাথে থাকছেন এমনই একজন তরুণ ব্যক্তিত্ব যিনি তার সবটুকু দিয়ে প্রচেষ্টা করে যাচ্ছেন সমাজকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে। আমাদের সাথে আজকে থাকছেন টাইগার বো এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াহিদ হোসেন স্যার। তিনি বাংলাদেশি কাতান ফ্যাব্রিক্স ব্যবহার করে তৈরি করছেন টাইগার বো নামে বিশ্বমানের টাই। এর পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশের পাবলিক স্কুল শিক্ষার্থীদের জন্য একটি উদ্যোক্তা শিক্ষা কার্যক্রম বিয়ন্ড গ্রেডস প্রোগ্রামে ঢাকা মার্কিন দূতাবাস, ইএমকে সেন্টার এবং A2I এর সাথে কাজ করছেন। ওয়াহিদ হোসেন ফেইথ ফাইন্ডার নামে একটি ক্রস সাংস্কৃতিক শিক্ষামূলক প্রোগ্রামের নেতৃত্ব দেন, যেখানে বাংলাদেশ, ভারত, জাম্বিয়া, সুইডেন, ফিলিপাইন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তারা চিন্তাভাবনা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য সম্পর্কে শিখিয়ে থাকেন। আজকের তারুণ্যের এবারে এপিসোডে আমরা তার যাত্রাপথের সূচনা, কাজ অব্যাহত রাখার প্রেরণা, অভিজ্ঞতা এবং অসাধারণ হয়ে ওঠার গল্প সম্পর্কে জানব। প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। ধন্যবাদ মিনহাজ, খুব সুন্দর ও ইন্ট্রোডাকশনের জন্য, and I'm really glad to be participate here. তো স্যার কেমন আছেন? কেমন চলছে আজকের দিনকাল? আমি ভালো আছি, যথেষ্ট ভালো। ঈদের পর থেকে কাজের প্রেশার একটু বেশি, বাট খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ স্যার। স্যার শুরুতে আপনার সম্পর্কে কিছু জানতে চাইবো। আপনার শিক্ষা জীবন নিয়ে যদি কিছু বলতেন। শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, নট জাস্ট ফর অবভিয়াস রিজন। মানে আমি ছোট থেকেই আমার এডুকেশনটাকে নিয়ে অনেক কনসার্ন ছিলাম, কি শিখতেছি, কেন শিখতেছি, এবং সবচেয়ে বড় কথা হলো এই শিক্ষাটাকে আমি ইউজ করতে পারবো কিনা। আমার সবসময় মানে ইভেন আমার ক্লোজ যারা রয়েছে তারা খুব ভালো করেই জানে যে আমি কখনোই আমার মার্ক বা যে একাডেমিক পারফরমেন্স, যেটাকে আমরা সিজিপিএ বলি বা জিপিএ বলি, ওইটা নিয়ে বেশি কনসার্ন ছিলাম না। রাদার আমি অ্যাকচুয়ালি ওটা রিয়ালিটিতে কতটুকু ব্যবহার করতে পারতেছি সেইটার উপরে আমার সবসময় গুরুত্ব থাকতো। এখন যদি স্পেসিফিকলি বলি শিক্ষার কথা, আমি স্কুলিং আমার ছিল মিরপুর বাংলা হাই স্কুল, এটা মিরপুরে অবস্থিত, যেখান থেকে আমি এসএসসি এক্সাম কমপ্লিট করি। পরবর্তীতে আমি হায়ার সেকেন্ডারি এক্সাম সার্টিফিকেট বা এইচএসসি এটার জন্য সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করি। তারপর আমি বিজনেস নিয়ে পড়াশোনা করি, বিবিএ, এবং আমার মেজর ছিল মার্কেটিং, সেটা আমি কমপ্লিট করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। দেন আমি আবার পড়াশোনা করি সোশ্যাল ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ এর উপরে, যেটা আমি কমপ্লিট করি ওয়াটসন ইনস্টিটিউট, এটা বোল্ডার কলোরাডো আমেরিকাতে অবস্থিত। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার অবগতি শুনে জানাচ্ছি আমিও আসলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়ছি। আমি বর্তমানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে মেজর করছি, বিবিএ ডিপার্টমেন্ট থেকে। তো আমি আমাদের যে ভিউয়ার্স আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টগুলো আমরা জানাতে পারবো স্যারকে, এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, তো আপনারা সেগুলো স্যারকে জানাতে পারবেন, এবং স্যার আশা করছি সেগুলার আপনাদের একটা সলিউশন দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। তো
তো স্যার, আপনার শুরু থেকে জার্নিটা যদি আমাদের কাইন্ডলি জানাতেন। ওকে, তা এন্টারপ্রেনারশিপের জার্নি, রাইট? জি, জি, জি। প্রফেশনাল লাইফের। সো যেটা হয়েছিল যে আমি যেহেতু আমরা দুইজনই একই সেম ইউনিভার্সিটিতে, তো আমার পড়াকালীন থাকা মানে আমি যখন ১ম কিছু সেমিস্টার কমপ্লিট করে ফেলি, আই থিংক 3rd অর 4th সেমিস্টার, তখন থেকে আমি একটা জিনিস আমার মধ্যে রিয়ালাইজ করি যে আমাকে ক্লাসরুমে যে শিক্ষাটা দেয়া হচ্ছে, which is I find not enough some way because ওই জিনিসগুলার বাস্তব অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছিলাম না। যখন ছোট ছিলাম স্কুলে বা কলেজে তখন এগুলো অনেক কিছু কম বুঝতে পারতাম। একটা কনফিউশন থাকতো। বাট ইন ইউনিভার্সিটি আই এম অ্যাডাল্ট অ্যান্ড আই এম ম্যাচিউর এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। তো ওই ঘাটতির জায়গা থেকে কিছু জিনিস আমি শুরু করি। সর্বপ্রথম এক্সট্রা কারিকুলারের সাথে সম্পৃক্ত হওয়া। স্পেসিফিকলি আমার প্রফেশনকে বা আমার ড্রিমকে মাথায় রেখে। তো আমি ১ম এ বিজনেস কম্পিটিশন বা বিজনেস কনফারেন্সেস গুলোই বেশি পার্টিসিপেট করি। ইনফেক্ট ২০১২ তে আমার একটি খুবই সুন্দর মানে আই থিংক এটা আমার লাইফ চেঞ্জিং একটা এক্সপেরিয়েন্স হয়েছিল যে আমি ওয়ার্ল্ড মার্কেটিং সামিট এর একটা ভলান্টিয়ার ছিলাম। সো ওই সময় ২০১২ তে ৫০ জন পৃথিবীর সুনামধন্য বিজনেস পারসন প্লাস কর্পোরেট অথবা আ প্রফেসর ইনারা আমাদের দেশে এসেছিলেন, যারা কিনা বিভিন্ন ক্ষেত্রে বিজনেস এন্ড মার্কেটিং কে ওয়ার্ল্ডের একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছে। তো আমার সুযোগ হয়েছিল একজন প্রফেসরের সাথে ৩ দিন কাজ করার। উনি ফ্লোরিডা ইউনিভার্সিটির। তো সেই ডক্টর ক্রেইগ উনার নাম। তো আমি যখন তার সাথে কাজ করছি সকাল ৮ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত, দ্য হোল ডে আমি তার সাথে স্পেন্ড করছি। আমি দেখতেছি যে সে কিভাবে আরেকজনের সাথে কথা বলতেছে, কিভাবে নেগোসিয়েশন করতেছে, কিভাবে ক্রাউডের সাথে ইন্টারেক্ট করতেছে, বা অন্য আরেকটা দেশে এসে সে কি জিনিস জানতে চাচ্ছে। মানে টোটাল একটা আ আ যেটা বলতে পারেন যে একজনকে খুব মানে বড় মাপের একজনকে খুব ক্লোজলি অবজার্ভ করা। এবং প্রতিনিয়ত তিনি কিন্তু আমার সাথে কনভারসেশন এর মাধ্যমে আমাকে অনেক কিছু শিখিয়েছিল। সো ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমি আরো কিছু কনফারেন্সের সাথে অ্যাফিলিয়েটেড হই। আ এবং বিজনেস কম্পিটিশন গুলো করতে থাকি। তো আমার ড্রিম ছিল ৮-১০ টা আ স্টুডেন্ট বা ইয়াং মানুষের মতো যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নিব গ্র্যাজুয়েশনের পর এবং আমার সেলারিটা অনেক ভালো হবে এবং একটা কমফোর্টেবল লাইফ হবে। অর মেবি আমি একটা পর্যায়ে গিয়ে হয়তোবা বিদেশে পাড়ি জমাবো। যেহেতু আমার ২ ভাই অলরেডি আ তখন অস্ট্রেলিয়াতে বসবাস করতেছে অলমোস্ট আ ডেকেড। সো আমার মধ্যে ওই বিষয়টা ছিল যে আইদার মাল্টিন্যাশনাল কোম্পানি অর মেবি লাইক আমি হয়তোবা বিদেশে চলে যাব। কিন্তু ওই সময়টাতে আমি মানে একটা ইনসিডেন্ট হয় আমার লাইফে। যেই ইনসিডেন্টের কারণে অ্যাকচুয়ালি টাইগার বোটার উৎপত্তি। ইনসিডেন্টটা ছিল যে আমার বাসায় একজন মহিলা, উনার নাম সাবিনা চৌধুরী। উনি আমার আম্মাকে কিছু বেড কভারস অ্যান্ড আদার কিছু আইটেমস বিক্রি করার জন্য সে তখন আসে এবং আমার সুযোগ হয় তার সাথে বসে জিনিসগুলা দেখার। আই মিন আমার আম্মার সাথে বসে। সো আমি যখন এই জিনিসগুলো দেখতেছিলাম, তখন একটা জিনিস রিয়ালাইজ করলাম জিনিসগুলো অনেক সুন্দর, বাট কিছু একটা মিসিং আছে। যেটাকে আমরা বলি যে প্যাকেজিং অর লাইক প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ দ্য কনজিউমার। সো দিস ইজ সামথিং আই ফেল্ট লাইক ইজ মিসিং। প্লাস শি ক্যান নট কমিউনিকেট প্রপারলি টু হার কনজিউমার। সো এই জিনিসগুলো ছিল। তো আমি পরবর্তীতে উনাকে রিকোয়েস্ট করি যে, যেহেতু আপনি অনেক ভালো কাজ জানেন, এই স্ট্রাগল এর লাইফটা বাদ দিয়ে আপনি হয়তোবা গার্মেন্টস এ আ জব নিতে পারেন। তো উনি আমাকে যেটা বলে যে আমি গার্মেন্টস এর জবটা করব না। আমি উনাকে অনেক সুন্দর করে বুঝাই যে আপনি এখন মানে যেহেতু আমার সাথে উনার ডিসকাশন হয়েছিল, তো সে তখন ৳৮,০০০ র মতো ইনকাম করত মান্থলি। তো আপনি গার্মেন্টস এ চাকরি নিলে অ্যাবভ 10,000 to 15,000 ইনকাম করবেন। এবং আপনি যেহেতু অনেক স্কিলফুল। তো সে কোনোভাবেই করবে না। তো অনেক কথা বলার পর সে আমাকে বলে, "যদি আমি বন্ধ করে দেই, তোমার মতো তরুণরা বা ইয়াং সমাজ বা আমাদের এই জেনারেশনটা এই জিনিসটা সম্পর্কে কখনো জানতেই পারবে না। কারণ আমরা অবগতই হব না। কারণ আমার মতো অনেক মহিলা বিকজ কনজিউমাররা আর ওইভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না অথবা আ আমরা বিক্রি করতে পারছি না। আ অর্থনৈতিক সমস্যা এবং বিভিন্ন সমস্যার কারণে এনারা কাজগুলো ছেড়ে দিছে। অ্যান্ড অনেক হস্তশিল্প বা ট্র্যাডিশনাল জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।
তো ওই দিন আমার কাছে মনে হয় যে লাইক আমি অ্যাকচুয়ালি আমার দেশ বা আমার সমাজ বা আমার কমিউনিটির জন্য কি করতেছি। আমার আ আমাদের সকলেরই রেসপনসিবিলিটি রয়েছে। আমরা সবসময় বলি যে আমাদের গভর্নমেন্ট এটা করতেছে না, সিটি কর্পোরেশন এটা করতেছে না, ট্রাফিক কেন, ইলেকট্রিসিটি নাই কেন, এইটা মানে আমি গ্র্যাজুয়েট হওয়ার পর জব পাবো কিনা বা আরো হাজারটা সমস্যা আমরা আ একজন আরেকজনকে অভিযোগ দিয়ে থাকি। বাট কখনো আমরা নিজেরা কি নিজেদেরকে জিজ্ঞেস করি যে এটা কেন হচ্ছে বা আমার কি রেসপনসিবিলিটি রয়েছে। তো ওই জায়গা থেকেই শুরুটা মূলত। তো পরবর্তীতে আমি যেটা করি নেক্সট 6 মান্থ আমার এই জিনিসটা নিয়ে আমি আরেকটু ভালো করে চিন্তা ভাবনা করি যে কি করলে সাবিনা আন্টির উপকার হবে এবং তার যেই স্বপ্নটা যে কাজটা সে করতে চায় এটা আরো বড় স্কেলে নেয়া যাবে। তো ওইখান থেকেই একটা ছোট আইডিয়া আমরা আ আ মানে আপনার যেটা হয় যে ঐখান থেকে আমরা মানে চিন্তা করে অনেক কিছু বের করি এবং ওইটার বেসিসে আমি আ নেক্সট 6 মান্থ ২০১৪ তখনও আমি স্টুডেন্টই লাস্ট সেমেস্টার। ওই সময়টাতে আমি আ একটা কম্পিটিশনে যাই যেটাকে বলে সোশ্যাল ভেঞ্চার চ্যালেঞ্জ যেটা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির ন্যাশনাল মডেলিং নেশনস এ বোস্টনে। সো আমি ওইখানে পার্টিসিপেট করি এবং আমি ওইটার ওয়ান অফ দ্য উইনার ছিলাম সেই বছর। আমি ফেলোশিপ পাই এবং আন্ডার দিস ফেলোশিপ আমি ৩ টা জিনিস পাই। একটা হচ্ছে সিড ফান্ডিং আমার প্রজেক্টটা করার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছিল যে প্রো বোনো সার্ভিস যেটার মানে হচ্ছে যে আমরা আ কিছু সাপোর্ট পাবো গ্লোবাল অর্গানাইজেশনের মাধ্যমে যেটা আমার এই আইডিয়াটাকে রিয়ালিটিতে কনভার্ট করতে সাহায্য করবে এবং ফাইনালি মেন্টরশিপ। ইন্ডিভিজুয়াল পারসনরা আমাকে অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করবে। তো সেইখান থেকেই আস্তে, আস্তে আমরা পাইলট করি। পরবর্তীতে আবার ইউএসএ তে পড়তে যাই। থাকাকালীন আমি রিসার্চ করি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে এবং যেখান থেকে বইটা ইনোভেট হয় যে আমরা কাতান কাপড় ব্যবহার করে একটা বোটাই বানাবো এবং এই বোটাইটা আমরা মার্কেট করব নর্থ আমেরিকান স্পেশালি ইউএস মার্কেটকে এবং আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেলস অ্যাপ্রোচ বিকজ আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু ছিল না, আমরা গেরিলা মার্কেটিং অথবা আনকনভেনশনাল নিউ অ্যাপ্রোচ ইউজ করে উইথ দ্য হেল্প অফ দ্য ফেলোশিপ যেটা দ্য রেজলিউশন প্রজেক্ট আমাকে প্রোভাইড করেছিল ওই ফেলোশিপ এবং মেন্টরদের সাহায্য নিয়ে গত ৬ বছর ধরে আমরা বিজনেসটা করতেছি এবং আমরা মোর দেন 3000 ইউনিটস অফ বোটাই বিক্রি করে ফেলছি। এখন 3000 ইউনিটটা শুনলে অনেক ছোট মনে হবে বাট বোটাইয়ের মার্কেটটাই অনেক নিশ। খুব কম মানুষই বোটাই পড়ে। তো এটা একটা বড় মার্কেট শেয়ার আমরা গ্র্যাব করতে পেরেছি লাস্ট 6 ইয়ার্স। আমাদের একটা স্পেসিফিক কনজিউমার গ্রুপ রয়েছে যাদেরকে আমরা সার্ভ করে থাকি এবং লাস্ট 2 ইয়ার্স শুধু বোটাই না আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়েও কাজ করতেছি যেরকম স্কার্ফ, ইয়াররিংস, সাম হোম ডেকোরস যেটা আমরা B2B মার্কেট স্পেসিফিকলি আমাদের কিছু স্পেসিফিক কাস্টমারকে সার্ভ করছি। আসলে কি বলবো, আমি হতবাক যে আপনি একই সাথে পড়াশোনার পাশাপাশি এতগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সমান সমান হারে আপনি চালিয়ে গিয়েছেন। আসলে এটা কমেন্ডেবল আসলে। স্যার, আপনি যদি আপনার ফ্যাশন কোম্পানি নিয়ে কিছু বলতেন, এর নাম আসলে আমার একটা কিউরিসিটি কাজ করছে। আর আসলে এর নাম টাইগার বো হওয়ার পিছনে কি কোনো গল্প আছে আসলে? হ্যাঁ, অবশ্যই আছে। খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং গল্প। তো ওই সময়টাতে আমি আ আমেরিকাতে পড়াশোনা করছিলাম এবং যেইটা ছিল যে পড়াশোনা করার সময় মানে আমি বললাম যে আমি যে একটা রিসার্চ করেছি এবং রিসার্চের বেসিসে এই জিনিসটা আস্তে, আস্তে আমরা বোটাই মানে আমি চিন্তা করি তখন আমি তো একাই কাজ করতাম। তো আমি বোটাইয়ের আইডিয়াটা ডেভেলপ করি। ওইটার একটা ইমেজ ক্রিয়েট করি এবং এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর একটা সময় গিয়ে আমি ডিসাইড করি যে এই প্রোডাক্টটাকে দিয়েই পুরো জিনিসটা হবে। সো দিস উড হেল্প দিস ওমেন মানে আই মিন সাবিনা বা সাবিনার মতো অন্যান্য মহিলাদেরকে দিস প্রোডাক্ট উইল রিপ্রেজেন্ট মাই কান্ট্রি in the global market. Also, this organization will become sustainable so that আমার কোনো জব করা লাগবে না, আমিও আমার লাইভলিহুড এটা দিয়ে করবো। ইটস লাইক এ ইকোসিস্টেম। সো যখন আমি এটা ডিসিশনটা নেই, এখন একটা ব্র্যান্ড নাম তো লাগবে যেটা যেটা আমার কাছে ভালো লাগবে আমি অ্যাজ এ ওনার, যেটা আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে খুব সুন্দরভাবে। অন দি আদার হ্যান্ড আমার কনজিউমার কিন্তু প্রাইমারিলি বাংলাদেশিরা না, আমার কনজিউমার হচ্ছে আমেরিকান বা ক্যানাডিয়ান বা গ্লোবাল।
তো ওনারাও যাতে খুব ইজিলি বুঝতে পারে এবং প্রোনাউন্স করতে পারে, এরকম কোনো নাম দিলাম যেটা অ্যাকচুয়ালি ওনারা প্রোনাউন্স করতে পারতেছে না, স্পেল করতে পারতেছে না। যদি ইজিলি রাইট না করতে পারে তাহলে তো আমার ওয়েবসাইট অথবা আমার সোশ্যাল মিডিয়া এই জায়গা থেকে আমাকে ডিসকভার করতে পারবে না, আলটিমেটলি আমার বিজনেসটা গ্রো হবে না। সো সেই জিনিসটাকে মাথায় আমরা প্রথম মানে আমি চিন্তা করি। তো এখন চিন্তা করলে এটা অ্যাকচুয়ালি বলতেছি, বাট আমরা সবাই করি, কে না করতে চায়। তো আমি স্ট্রাগল করতেছিলাম। তো তখন যেটা হয়, আমি যেই বাসায় ছিলাম আমার সাথে আমার ইউনিভার্সিটির আরো 13 জন স্টুডেন্ট ওই সেম বাসায় থাকতো। তো আমি থাকতাম সেকেন্ড ফ্লোরে, আমি ফার্স্ট ফ্লোরে যাই, আমার ফ্রেন্ড ড্যানিকে বলি যে দিস ইজ সামথিং আই এম ট্রাইং টু মেক, and you know that I'm doing the research and this and that, and this is the final product. I show some pictures like graphical যে interface গুলো আমরা create করি, so this is something I'm gonna do this. And he got very excited, he said, Wahid, this is great, you have done very good, I mean this design looks awesome, I believe that this is going to make a big sense. I said, I hope so, but I need your help. I need a brand name that is going to be easily acceptable for you, also can represent my country. Then we start brainstorming. So he keep asking me যে তোমার দেশে এরকম কি কি এলিমেন্ট রয়েছে, এটা একটা অ্যানিমেল হইতে পারে, একটা প্লেস হইতে পারে, একটা কালচার হইতে পারে, একটা ফ্রুটস হইতে পারে, ইট ক্যান বি ল্যাঙ্গুয়েজ অর এনিথিং দ্যাট ইউ ফিল সো প্রাউড অ্যান্ড নোবডি এলস হ্যাভ। সো আমার প্রাইমারিলি মাথায় আসে কি যে লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, mangrove forest, jackfruit, etc., we keep working on different names. And then suddenly he said, you know what, you should name your brand with tiger, because when we were kid in the American kids, and in fact him, when we are introduced with these animals through books, tiger was there and it was resonate with Royal Bengal tiger. This is how I first time know about anything about Bangladesh. So that keeps in our mind that tiger is something related to the West Bengal or Bangladesh. So, and also tiger is easy to understand to anybody in the world, like tiger is tiger, and it represents color, aggressiveness, very strong courage. So that is also well resonate with any brand name. দেন এখন টাইগার বললে তো বোঝা যায়, এখন এটা তো একটা মানে সিনোনিমাস নেম, বা বলতে পারো যে একটা কমন নেম। টাইগার দিয়ে কি একটা ফ্যাশন কোম্পানি, না গাড়ির কোম্পানি, না টেকনোলজি, না দাতব্য সংস্থা, না এনিমেল ফাউন্ডেশন, কিছুই তো বোঝা যাচ্ছে না। তো আমাদেরকে প্রোডাক্ট বা আমাদের কাজের সাথে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। সো উই সেড, হাউ অ্যাবাউট টাইগার বোটা, tiger bow tie. It sounds, it makes sense, people can understand, okay, tiger is the country and the name, and bow tie is their product, and that's why they add it. But it doesn't look really like something innovative or like something catchy. So I say that how about tiger bow, and I need to validate through him, because আমার মনে করলেই হবে না, বা আমার মতো আরেকজন বাংলাদেশি মনে করলেই হবে না, ওরা যদি ওটা ফিল করে এবং এটা উচ্চারণ করতে পারে এবং এটা মিনিং বুঝতে পারে, ওরা যদি ক্যাচি মনে করে, then it makes sense, because they are my ultimate consumer. And then he said, absolutely, I can understand tiger and bow, and it sounds very fancy. And this is how it happened. It's not like যে আমি only ড্যানির উপর মানে রিলাই করেছি, then I showed to some other friends like Alex, Misa, Ania, Paolo, and some unknown people too, যারা আমাকে চিনে না, তারা কিভাবে রিয়েক্ট করে। And I found in a couple of weeks that it is very acceptable, people can pronounce it, and I feel good about it, and I feel that it can represent my country very well, and we end up being Tiger Bow. It's really an inspiring story, I must say, because really it gave me goosebumps. আর আমি আসলে প্রাউড ফিল করতেছি যে আসলে এমন একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনালি আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। থ্যাংক ইউ স্যার, স্যার যেহেতু আপনি উদ্যোক্তা একজন, সো উদ্যোক্তা হিসেবে তাকে তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আসলে। সো আপনি একজন উদ্যোক্তা হিসেবে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যদি আমাদেরকে জানাতেন। সমস্যা প্রতি স্টেপেই রয়েছে, লাইক এখনো আছে, কালকেও থাকবে, পরশু থাকবে, পাস্টে তো ছিল। বাট দিস ইজ নর্মাল, লাইক এভরি স্টেপ অফ ইউর লাইফ ইউ উইল হ্যাভ প্রবলেম, অ্যান্ড প্রত্যেক সময় তোমার মনে হবে যে দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অ্যান্ড আই ক্যান নট ওভারকাম ইট। লাস্ট টাইম যে প্রবলেম, লাইক থিঙ্ক অ্যাবাউট ওয়েন উই ওয়ার এসএসসি এক্সামিনিং,
like next 15 days our exam will be. That was the biggest hurdle in our life. We keep praying to our God that somehow if we can pass this, then we don't need anything else. Exam শেষ, ধর ACC exam কোন exam নাকি, HEC হলো আসল exam. So something like this. In real life, you'll face this challenge. When you are starting something, you'll face a certain thing. Then when you're in the like a idea stage, you'll face some other problem. When you're growth stage, you'll face problem. So for me, I had so much problem. For I think the biggest I would resonate with is like deciding to pursue entrepreneurship, because I'm we all, I mean, like আমরা এখানে I think সবাই বাংলাদেশী, so we all are in a society where business is not welcomed in the middle class family. I belong to a middle class family. Nobody is in my family ever been a businessman or pursuing any sort of thing that is not common in our society. So taking this fast leap of faith was the biggest challenge. Whereas my friends were in the Unilever, BAT, or some of them went to Canada or United States for study and staying there, earning a sustainable income, getting well recognized within the society. It's like it's not about like you guys can understand, okay, I'm the owner of the TigerBow does this, wow, this is amazing. But when we talk about my relatives, they don't understand it yet. They don't count it as something worth it. They think it's just something, a hobby. So this thing was even acute 6 7 years back. The society was not ready yet. There was no Patha or Uber. At least some group of people can feel that, okay, this is something going to happen. For me, it was same. I was in the dilemma. Like when uh, I was not confident enough. First, I didn't have the skills. Developing a business requires a lot of skills. It's not just about Microsoft Office and some financial mathematic calculations, etc. It's a holistic character or persona you need to have. I didn't have, because our education never built this thing. We just go there. তুমি used to it, I'm used to it. We all know that আমরা কিভাবে পড়ি. It's like a couple of sheets they give us. We just repeat it, and it comes this way. Books are not updated. We don't focus on the human skills, no matter which profession we are. Whether I'm studying business or law or medical engineering, etc., etc. So coming from that perspective was scary for me, because I didn't know that how to do this. I was not sure that whether I'm right or wrong, because the entire surrounding of mine continuously every day remind me I'm taking a decision where I'm gonna fail and I'll regret that I'm doing it. When I first introduced my bow ties as a মানে যেটা বলছিলাম graphical interface, the decision was not spontaneously that I'm going to sell this in the United States or the Western world. As like anyone, because আমি বাংলাদেশে থাকি, আমি এখানে চিনি, so I will start here. So I showcased to some of my friends in Bangladesh through Facebook Messenger chat, like this is what I innovated. Everyone replied that ডিজাইনটা খ্যাত, কাতান কেউ পরবে না, ইভেন মেয়েরাও এখন কাতান শাড়ি পরে না. So you're not going to do this. And there were few actually said that instead of thinking about this bullshit, think about how to get a green card, how you'll extend your living there, or find a job, or maybe throw your passport and take political asylum. So these were my suggestions. Where I came back a week later, when I came back, my auntie, my mom's mother, she said that তোমারে কি আমেরিকা থেকে পাঠাই দিছে? It's like I went there illegally and I sent back. So continuously fighting with this question was the biggest thing I had to overcome in the first stage of my business. In the second stage, when I start making some traction and a certain group of people start recognizing me and I start feeling that everything is gone, now I'm going to grow and I will achieve step by step all the hurdles. It was not like this, because আমার পুরো বিজনেসটা স্টার্ট হয়েছিল আমার own money, which was $100. That what I invested, and this is how the business started. And later, when we seek for investment, some of my Bangladeshi friends also invest.
few, they believe on it, and I feel like they are also crazy. How could they believe on such thing? But they did. So we were continuously looking for investment. None of the companies or individuals were ready to invest on us. I even was a speaker for a United Nations conference in Dhaka back in 2018, and it was a panel discussion. There were folks from entrepreneurships network. They were big folks, like very mature and successful. There were the that time's Unilever CEO as a moderator. There was government representative, international development, and the impact investment groups representative. All of them were there, and I was the only entrepreneur. And there were a question that about our surviving, and they were answering in their own way, and I was the last one. I said that, look, most of the thing they already covered. There is nothing new I can say, and that will become repetitive. So instead of that, I want to add something very brutal. I can see 100 people are sitting here, and almost 90 already knew me. Either they knew me through different platforms, or we have direct communication because it's a ecosystem we're living in. They always praise me that, Wahid, you have amazing idea. How could this idea comes in? TigerBow is really cool, this and that. But in reality, none of them will even invest 10,000 taka on my business or any of the startups. This is the harsh reality. So I had the same thing there in raising investment. And that point, and again, the question is, I already spent 3 to 4 years on this journey. How far I will go? How far I will push? Because almost that time I was like 28 to 27 years. So how should I stop and pursue a job? Because you'll see a pattern in our society, even in India, in Bangladesh, in Nepal, in Pakistan. Some entrepreneurs get recognition, commercial as well as social entrepreneurs like me. They have some struggle, they capitalize their fame and get a job. And I had the same thing. I was thinking about, should I do that? And that was the biggest thing, like, to overcome. Then COVID, unprecedented situation came. That is another thing. So I would say that resilience, one word, I would say that the continuous know that you can't do this, you don't belongs to this, you need to come to our within our box. That is the biggest challenge I had to overcome, I would say. আসলে স্যার এটা আসলে অনেক অ্যাডমাইরেবল যে আপনি এত কঠিন ফেজ পার করে ধৈর্যের সাথে আর কি সময়টা পার করেছেন, আর এখন পর্যন্ত সেটার সাথে কাজে লাগিয়ে যাচ্ছেন, যেটা আসলেই আসলেই অভাবনীয়। স্যার আসলে আপনার দীর্ঘ 6 বছর ধরে আমরা জানি যে আপনার জার্নিটা, তো এই জার্নিটা আপনার ফ্যাশন কোম্পানিতে যে কাজ করছেন, সেটা এই সময় ফ্যাশন কোম্পানিতে কাজ করার চলাকালীন সময় আপনি কি ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছেন ফ্যাশন কোম্পানি? First of all, আমি ফ্যাশন কোম্পানি চালাই, ঠিক আছে, but I'm not a fashion guy. I'm not a fashion designer or studied there. So, and also, like, marketing didn't cover the product development process. So that is something where was difficult for me to understand and develop within myself. So it took long time. I used baby steps in this whole journey. I would say the biggest help I got was or get, I would say, rather than past tense, the resolution project, because I'm a fellow of them, and it is a commitment, a lifetime commitment from their side to help me. So making me someone who can have a good fashion sense and understand how this thing works. So they provide me a lot of resources and fashion mentors for me. So they continuously teach me different things. Like, in some point, I learned about that how the big fashion companies, their friends and families, or their culture as an individual, what's their lifestyle, from someone from that industry. Then I learned about the online marketing through from one of the biggest and the largest in the world online shop, cosmetics companies, online head. She taught me about what is the strategy and how to build the online. It's not about like whether it's a Shopify, WordPress or Shopify or something else. It's about the strategy and the policy and the vision. So she taught me about it.
Getting access to high value conferences, events in US and other part of the world also give me some sort of exposure. So yeah, so this is how I have learned and overcome all this, I would say. থ্যাংক ইউ স্যার। স্যার, আসলে আমার আরেকটা জিনিস জানবার ছিল, সেটা হচ্ছে আপনার যদি কাজের ক্ষেত্র থেকে আমরা শুরু করি কথা বলা, হুম। আপনি কিভাবে একসাথে বাংলাদেশ এবং আমেরিকা ২ জায়গায় ম্যানেজ করছেন? আসলে এত একটা খুব, এটা কোনো রকেট সায়েন্স না, বিকজ like you need a discipline, like first of all, like I start, আমি আগে যেটা হতো এখন অত করি না, যে আগে যেটা হতো আমার অ্যাকচুয়ালি ওয়ার্কিং আওয়ারটা স্টার্ট হতো 6 p.m. বা 7 p.m. and ends by 1 a.m. or 2 p.m. at night, because যখন 6 p.m. that is in New York is 8 a.m. So they start early, so I can do phone calls or whatsoever, or any business meeting or etc. So this is how I have done. And there were no Friday and Saturday for me. Like, I mean, weekend normally bother kori na, so I dedicate myself for work. I make my work as an entertainment for me. Like, I feel good when I'm working. That's what probably helped me, and that's why I can more manage all this stuff. আসলে কাজকে যদি এন্টারটেইনমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে তো কাজটা করতে আরো বেশি উৎসাহ পাওয়া যাবে আর কাজটা হ্যাঁ, আরো সুন্দরভাবে করা যাবে। হ্যাঁ। স্যার, আপনি তো দীর্ঘ অনেক বছর ধরে আপনার ফ্যাশন কোম্পানির সাথে রয়েছেন। আপনার মতে আপনার ফ্যাশন কোম্পানিটা কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে? প্রথমত আমাদের কোম্পানিটার মোটো, ভ্যালু এবং এভরিথিং হ্যাজ বিন ডান কনসিডারিং এটা কিভাবে আমাদের কালচার এবং আমাদের মহিলা আর্টিজানদের লাইফে ইম্প্যাক্ট করবে। ইম্প্যাক্টের একটা মেজারমেন্ট হচ্ছে যে হাউ ক্যান উই এনশিওর দ্যাট দে আর আর্নিং মোর, ফিনান্সিয়াল ভ্যালুস ক্রিয়েট করা, সো সেইটাকে এনশিওর করা। সেকেন্ড হচ্ছে যে আম, আমরা শুধু যে ফিনান্সিয়াল ভ্যালু ডিরেক্টলি ফ্রম আস, দিস ইজ নট দ্য সামথিং উই ডু, অলসো আমরা মেক শিওর করি প্রোভাইডিং অল দ্য এডুকেশন ক্যাপাসিটি দ্যাট উই নো ট্রান্সফার টু দ্যাম। তাহলে যেটা হলো, কোনো একটা কারণে আমার বিজনেস কলাপস হইতে পারে, আমার হয়তো বার ইচ্ছা নাও হইতে পারে, হিউম্যান ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, রাইট? বা ওনাদের মনে হতে পারে যে আমাদের সাথে কাজ করে তাদের লস হচ্ছে বা যাই হোক, তো সেই সময়টাতে যাতে সকল স্কিল তাদের থাকে, যাতে তারা নিজেরাই জিনিসটা কন্টিনিউ করতে পারে। তারা হয়তো বা বোটাই বিক্রি করবে না, তারা তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করবে। সো আমরা তাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় এবং কনজিউমার ওরিয়েন্টেড প্রোডাক্ট কিভাবে ডিজাইন করতে হয়, সেটার ফুল প্রসেসটা আমরা শিখাই থ্রু আওয়ার কোম্পানি। সেকেন্ড, আমরা তাদেরকে চেষ্টা করি অনলাইন মার্কেটিং থেকে শুরু করে অনলাইন টুল করে শেখানো। অলদো আমরা অতটা সাকসেসফুল না, কিছু মানুষকে শিখাইতে পারছি, মেজরিটিকে এখনো পারি নাই। কারণ এই গ্রুপটা যাদের নিয়ে আমরা কাজ করি, এরা খুবই, দে ডোন্ট হ্যাভ এনি এডুকেশন অ্যান্ড মোস্টলি তারা অ্যাবভ 40 ইয়ার্স। তো ওই এই যে গিয়ে একটা নতুন টেকনোলজি, নতুন কিছু তারা শিখতে চায় না। বাট আমরা যেসব ইয়াঙ্গার জেনারেশনকে সাথে কাজ করতে পারছি, আর্টিজান গ্রুপের ফ্যামিলি মেম্বার, তাদেরকে আমরা শিখাতে পারছি এবং তারা নিজেরা আবার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে একটা ভালো সেল তারা তাদের প্রোডাক্টগুলো করতেছে। সো এইটা আরেকটা ইম্প্যাক্ট। আর থার্ড হলো, আই ফিল সো ব্যাড যে লাইক আমাদের কিছু কিছু প্রফেশনকে ওইভাবে ভ্যালু করে না আমাদের সোসাইটি। ইটস নট অ্যাবাউট গভর্নমেন্ট রিকগনাইজেশন ফ্রম অন দ্য ইন্ডিভিজুয়াল। লাইক কেউ যদি আর্টিজান হয়, দ্যাট ইজ নাথিং নট বিগ, লাইক সেলাই করির কাজ করে, টেইলার, এটা আবার বড় কিসের। বা কেউ যদি কৃষক হয়, নাথিং interesting at all. Like আমার যদি আপন চাচা কৃষক হয়, I'm not proudly saying in a family gathering or anywhere, you know what, my uncle is producing rice, he's the one who's a farmer. That is something not we do. But আমার একটা আঙ্কেল যদি ধরো সচিবালয়ে কাজ করে, আমার আঙ্কেল কিন্তু সচিবালয়ে আছে, so we say this thing. So এই জিনিসটাকে কিভাবে সোশ্যাল রিকগনিশনে আনা যায়, because I personally believe that we can make 100 doctors, 100 engineers, but that cannot differentiate us from the rest of the world. আমাদের এইসব হস্তশিল্প বা গান বাজনা করে বা যাই হোক কালচারাল জিনিস, these are the people who differentiate us. They can make us different than India, than Bangladesh, than US, and they have their own too. So how come, মানে আমরা কেন তাদেরকে ওই ভ্যালুটা করি না?
এই ইন্ডাস্ট্রিটাকে। সো ওই জায়গাটাতে আমরা কাজ করি। সো ফর দ্যাট উই এনশিওর দ্যাট পিআর ইজ দেয়ার, তাদের স্টোরিটা নিউজ পেপার বা বিগ পজিশনে যায়, বিগ জায়গায় মানে বড় বড় ইম্পর্টেন্ট জায়গায় তাদেরকে রিপ্রেজেন্ট করা, তাদের স্টোরিটা তুলে ধরা। ইনফ্যাক্ট উই হ্যাভ ডান আ টেড টক। সেই টেড টকের কন্টেন্টটা এখন একটা ক্যানাডার একটা ইউনিভার্সিটিতে ক্লাস কন্টেন্ট হিসেবে ইউজ করা হয়, and they're reading and learning about Sabina, what I've said. So this is what we do. I mean, like, I believe that this is something we are making impact financially, making impact in the long-term sustainability, developing their capacity, and creating their social recognition. Not only if they feel good, they can feel comfortable to tell their kids, instead of thinking about other profession, you can also consider to become an artisan like me, because this is something really important for us, and you have a life with it. So yeah. স্যার, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছু কমেন্ট নিয়ে নিই। অনেক কমেন্ট এসেছে, আপনার কাছে কিছু প্রশ্ন আছে। Sure. আমি তার মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, নিশাত আর আঞ্জুম আপু কমেন্ট করেছেন, হাউ ডু ইউ ওভারকাম আপস এন্ড ডাউন অফ ইউর ক্যারিয়ার? How can I overcome ups and downs on career? First of all, I cry. No, openly না, আমার ফ্রেন্ড যারা খুব ক্লোজ আছে তারা জানে যে আমি very big drama guy. I cry a lot. I say that the world is end. I recognize the challenge. First of all, I don't hide. I mean, fakely strong feel করানোর কিছু নাই যে না এটা কোনো চ্যালেঞ্জ না, এটা না সেটা না। Like, I feel so bad, and I recognize all the possible negative stuffs. And then যেটা হয় যে I have do this for like a day, 2 day or week, then I automatically from someone word or by myself I start finding courage by myself যে every challenge বা problem যেটা আসে সেটা কিন্তু একটা opportunity open করে। It's like, as I said, that I consider my profession as my entertainment purpose or like a way. তো এক একটা চ্যালেঞ্জ ইজ লাইক এ গেম থাকে না, গেমের তো একটা স্টেজ থাকে যে আমরা ওই ক্যারেক্টারকে বা ভিলেনকে মারতে পারতেছি না, এন্ড হার্ডার দিস ভিলেন ইজ, difficult it is, it takes time, but when we do we feel very good and big রিওয়ার্ড থাকে সাথে। সো আমি ওইভাবেই চিন্তা করি যে এই প্রবলেমটা আসছে, এটা ইম্পসিবল টু কম্পিট, পিপল এভরিওয়ান ইজ সেইং দ্যাট ইটস ডান, আইল ফাইন্ড আ ওয়ে। সো প্রথম যেটা কাজ, প্রবলেমটাকে মানে রিকগনাইজ করা, এগ্রি করা। সেকেন্ড কাজ হচ্ছে যে প্রবলেমটাকে অ্যানালাইসিস করা, যে ওয়াই দিস প্রবলেম এক্সিস্ট। সিমটম গুলোকে শুধু দেখা না, মেইন কারণটাকে খুঁজে বের করা। মেইন কারণটাকে খুঁজে বের করার পর হোয়াট ইজ দ্য পসিবল সলিউশন, শর্ট টার্ম সলিউশন কি, লং টার্ম এই প্রবলেমটা যাতে রিপিট না হয় আমার লাইফে সেটার সলিউশন কি। সো এইভাবে স্ট্র্যাটেজি করে স্টেপ বাই স্টেপ এন্ড টকিং টু এক্সপার্ট অন দিস, বিকজ আমার I said that I have been blessed with so many mentors. ওনাদের সাথে কথা বলে স্টেপ বাই স্টেপ we take decision, and I think maybe 15 days, maybe 3 months, maybe a year, that problem gone, we face new one again, the same circle going on. That's it. স্যার, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু কমেন্ট আছে এখানে। রাফিকুল ইসলাম জালাল ভাইয়া বলছেন, স্যার আপনি এই জার্নিতে কোন বিষয়টা আপনাকে বেশি ধারণা দিচ্ছে আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে? আপনি বলেছেন আপনার কাজটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেন, তাছাড়া আর কি আছে যে আপনাকে বুস্ট আপ করে যে কাজটার প্রতি? So she's asking about motivation. জি জি জি, কোন Okay. জিনিসটা আপনাকে বেশি মোটিভেট করছে? প্রথম মোটিভেশন হলো লাইক যে আমি কেন পারবো না, কারণ আমার আশেপাশে সবাই কম বেশি করতেছে তার জায়গা থেকে। I have everything I could expect from my God. হ্যাঁ, কোনো কিছু অ্যাবান্ডন নাই, লিমিটেশন রয়েছে, বাট আই হ্যাভ এভরিথিং। সো ওয়াই আই কান্ট? সো মোটিভেশন ইজ অলওয়েজ দেয়ার, যেহেতু আমার আছে আমি পারবো না কেন। সেকেন্ড অফ অল হচ্ছে যে কিছু সোশ্যাল অব্লিগেশন থেকে, যে ওনাদের প্রতি আমার একটা অব্লিগেশন অলওয়েজ কাজ করে, যে ওনারা যদি এত দূর নিজেদের মতো করে আসতে পারে, আমাদের কথা চিন্তা করে, আমাদের দেশের কথা চিন্তা করে, কেন আমরা পারবো না? So that's one thing is another motivation, and yeah, এই তো আর কি বলবো মোটিভেশন। ওকে স্যার,
আচ্ছা, প্রোগ্রামের এই পর্যায়ে আমি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি জানাতে চাই, ওয়াইসিস তে বর্তমানে একটা ইভেন্ট চলছে, স্পিক টু ইন্সপায়ার 3.0, যেখানে কিনা আমরা সোশ্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করে থাকি এবং উদ্যোক্তা মনোভাব নিয়ে সেগুলোর সমস্যার সমাধান করে থাকি আমরা সাধারণত। সো আপনারা ইচ্ছা করলে সেই ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন, রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আচ্ছা স্যার, স্যার আপনি তো অনেকগুলো শিক্ষামূলক কার্যক্রমের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন আমরা জানি, যা অলরেডি বাংলাদেশ এবং আমেরিকা দুই জায়গায় চলছে। এগুলা যে উদ্দেশ্য করেছিলেন তার সফলতা কতটুকু আসলে আপনি পেয়েছেন? ওকে, সফলতা ধরো যদি আমি বলি প্রথমগুলোতেই ফেল করছি, মানে এক্সট্রিম ফেইলিয়ার। তো আমার প্রথম ইনিশিয়েটিভ ছিল যে আমরা কোভিড এর টাইমে, ইট ওয়াজ ইন 2020 অক্টোবর ও সেপ্টেম্বর, তখন আমরা এটা, আমি এবং আমার ফ্রেন্ড এমা জ্যাকসন, আমরা দুইজনে মিলে এই আইডিয়াটা ডেভেলপ করি, এবং আমার আরেকজন কলিগ ছিল সাদিয়া তাসনিম দুবাইয়ের, সো শি ওয়াজ দেয়ার টু। সো আমরা আমরা নিজেরা এটা প্ল্যান করি যে আমরা একটা অনলাইন এক্সচেঞ্জ program রাখবো on life skills, about critical thinking, design thinking, some technological uh, trainings, and etc between US and Bangladeshi student, and এই স্টুডেন্ট গুলো আন্ডারগ্রেড স্টুডেন্ট হবে। সো আমরা 15 জন বাংলাদেশি স্টুডেন্ট নিব, 15 জন আমেরিকান স্টুডেন্ট নিব, এবং এটা একটা 3 মাসের ক্রস কালচারাল ক্লাসরুমের মাধ্যমে বোথ ইউএস এন্ড বাংলাদেশি রিসোর্সের মাধ্যমে শেখানো হবে। once they're done with their classes, তাদেরকে ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোভাইড করা হবে অপোজিট ডিরেকশনে। দ্যাট মিনস আমার বাংলাদেশি স্টুডেন্টরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে ইউএস এর কোন একটা অর্গানাইজেশনে, and American students, the USP students, will get chance to do an internship in our Bangladeshi institutions. আমরা অনেক দূর সাকসেসফুল হয়েছিলাম অন মানে পার্টনারিং উইথ অর্গানাইজেশন যারা অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ অপরচুনিটি আমাদের জন্য দিবে, অর্গানাইজেশনস লাইক ইএমকে সেন্টার, ইম্প্যাক্ট হাব ঢাকা, দেন কেয়ার, ইউল্যাব ইউনিভার্সিটি, এক্সেট্রা এক্সেট্রা। ইভেন ইউএস থেকেও আমরা 4-5টা অর্গানাইজেশনকে এগ্রি করাতে পারি যারা তারা ইন্টার্নশিপ আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের দিবে। The challenge was to operate this program, to facilitate these workshops, paying these resources and managing the whole thing. We need a money, and আমরা স্টুডেন্ট থেকে কিছু চার্জ করি না। আমাদের অ্যাপ্রোচটা ছিল যে এটা ডেভেলপমেন্ট ফান্ডের মতো হবে, and we couldn't find any development partner at that point who can invest on us, and I tried I think 4 to 5 months and I failed, and there is nothing I can do. In January 2021, EMK Center and EMK Center তখনকার ম্যানেজার বা কোঅর্ডিনেটর, ওদের ম্যানেজারকে কোঅর্ডিনেটর বলে, শারমিন আক্তার শাকিলা, she said, ওয়াহিদ ভাই আমরা বাচ্চাদেরকে এন্টারপ্রেনারশিপ শেখাতে চাই, and I want you to help us to do this, to develop the curriculum and conduct the sessions, and পুরাটাই হবে অনলাইনে। I said, no, I'm not going to do this because আমার previous experience বলে বিভিন্ন অর্গানাইজেশনে as a guest facilitator বা mentor হিসেবে কাজ করে, it's technically is impossible because I felt like the level of commitment and engagement what I have seen in US, তো ওইটার ধারের কাছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি পড়াশোনা করা বা 30-40 বছরের অভিজ্ঞ ব্যক্তিদের মাঝে আমি দেখি না। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা স্কুলের বাচ্চা যার পড়াশোনা হতেছে, যদি আমি আমার মতো করে চিন্তা করি যে পড়াশোনা ইজ লাইক দ্য বিগেস্ট বার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড, সে এখানে আবার এখানে করবে। তো she keep pushing me and I said এটা fail করবে, and she said if fail nobody is going to blame you, it's an experimental thing, something we want to do this, let's do it. পরে করলাম আচ্ছা ঠিক আছে করি, and we have done it and we have found tremendous success, and I was surprised. আমি আমাকে ক্রেডিট দিব না যে আমি খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু শিখাইছি বা কন্টেন্ট দিছি, it was the kid, they are very very much passionate to do this, they are creative, they are hardworking, and they are focused, they listen what you have said and they try to do this. So the program got very successful, and after this program, in the closing ceremony, so we have representative from the A2I, the head of innovation cluster,
So he liked the whole thing, and he later approached EMK Center and me that why don't we do something by ourselves, money, not a random program, instead of it's a professional uh, curriculum and graduate program for the school kids about entrepreneurship. So from there, we developed Beyond Grades. We started in July in 2021. আমাদের প্রথম স্কুল ছিল বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ, যেখানে আমরা ক্লাস 9-এর 30টা বাচ্চাকে 22টা ক্লাসের মাধ্যমে এন্টারপ্রেনিউরশিপ শিখাই. So no, I say that the biggest challenge for me is not about the skills of business, rather the resilience and the character. So we actually mostly focus on that. So আমরা ওদের growth mindset, ability to accept failures and overcome this failure to success, career roadmap, leadership, finding ideal, etc etc এগুলোর উপর ক্লাস নেওয়ার পর আমরা এন্টারপ্রেনিউরশিপের ক্লাস নেই. এবং throughout this process they gave their 100%. These 30 kids were amazing. They're fully dedicated. It is almost like 70 plus hours of activity they have to do in 2 months. And you know that already তারা অনেকগুলা ক্লাস অনলাইনে করে, ক্লাস তাদের নিজস্ব স্কুলের জন্য on top of this coaching. So they give their 200%. And out of this 30 kids, 6 they divided into 6 groups later. এটা 6টা সোশ্যাল ভেঞ্চার আইডিয়া ডেভেলপ করে, and one of them is still keep in running. এদের মধ্যে 3টা গ্রুপ অলরেডি ইউএস থেকে ইনভেস্টমেন্টও পেয়েছে স্মল অ্যামাউন্ট. তারপরে আমরা নেক্সট ইয়ার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে করি, ওইখানে আমরা সিমিলার সর্ট অফ এঙ্গেজমেন্ট এবং সাকসেস এক্সপিরিয়েন্স করি. while I'm doing the whole thing, I recognize যে যেহেতু আমাদের স্টুডেন্টরা এবং আমাদের কমিউনিটি এখন অনলাইনে কাজ করার জন্য ready, because COVID actually create this environment for us, why I'm not using this opportunity in a global scale. তো তারপরে যেটা করি, আমি ইউএনডিপি এক্সেলেটর ল্যাব এন্ড দ্য রেজুলেশন প্রজেক্টের এবং এটু এর সাথে কমিউনিকেট করে আমরা একটা অর্গানাইজেশন ক্রিয়েট করি, পাথফাইন্ডার, যেখানে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে গ্লোবাল ক্লাসরুমের মধ্যে নিয়ে আসি, যেখানে জাম্বিয়ার স্টুডেন্ট থাকে, ফিলিপিন্স থাকে, and then United States, you mentioned Sweden and India, এরাও থাকে. তো এই স্টুডেন্টরা একসাথে ডিজাইন থিঙ্কিং কনসেপ্টটা শিখে, and this design thinking কনসেপ্টটা শেখানোর জন্য we have resource from Deloitte Sydney. তারপরে এরা ওয়ার্কশপ করে বিভিন্ন ব্যাপারে, লাইক প্রবলেম ফ্রেমিং and then presentation and making other stuffs. এইটা কমপ্লিট করার পর এরা জয়েন্টলি ওয়ার্কশপ অ্যাটেন্ড করে ইউএনডিপি বাংলাদেশ এক্সেলেটর ল্যাবের অ্যাবাউট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি সংক্ষেপে। এইটা শেষ করার পর তারা একটা প্রজেক্ট ডেভেলপ করে, যেটা কিনা যে কোনো একটা এসডিজি কে ফোকাস করে, যেটা আমাদের দেশকেও হেল্প করবে এবং অন্যান্য দেশকেও হেল্প করবে। সো এইখানে যে স্টুডেন্টরা পার্টিসিপেট করে এদের বয়স হচ্ছে 12 থেকে 18 বছর, সো হাই স্কুল স্টুডেন্ট। এন্ড আমরা অলরেডি 204টা স্টুডেন্টের সাথে কাজ করা হয়ে গেছে আমাদের ফ্রম ডিসেম্বর টু টিল নাও, 3টা সেপারেট প্রোগ্রাম। আমাদের এই উদ্যোগটার সাথে ইউএনডিপি বাংলাদেশ সম্পৃক্ত, এটুআই সম্পৃক্ত, দ্য রেজলিউশন প্রজেক্ট সম্পৃক্ত, পিস ফার্স্ট এটা একটা আমেরিকান অর্গানাইজেশন এরা সম্পৃক্ত, এর বাইরে ইউথ অর্গানাইজেশন ফ্রম ফিলিপিন্স, জাম্বিয়া এরা সম্পৃক্ত, বাংলাদেশ থেকে 3টা স্কুল আমাদের অফিসিয়াল পার্টনার, এর বাইরে ফিলিপিন্স থেকে একটা স্কুল, জাম্বিয়া থেকে 3টা স্কুল এবং ইউনাইটেড স্টেটস থেকে একটা স্কুল আমাদের সাথে সম্পৃক্ত। তো এটাই আমার বাচ্চাদের নিয়ে কাজ করা, মানে শুধু জাস্ট ওদেরকে পড়ানো না, তারা বিজনেস আইডিয়া ডেভেলপ করে, সোশ্যাল ইনিশিয়েটিভ নেয়, এবং ইটস নট লাইক যে এই বাচ্চাগুলো সবাই এন্টারপ্রেনার হবে, এদের মধ্যে বেশিরভাগই এন্টারপ্রেনার হবে না, বাট ওরা যেই জায়গাতেই থাকবে তাদের মধ্যে কয়েকটা জিনিস কমন থাকবে। একটা হলো ইনোভেশন এন্ড এবিলিটি টু টেক লিডারশিপ অ্যান্ড ডু সামথিং গুড ফর দ্য ওয়ার্ল্ড। এই এলিমেন্টটাই আমাদের মূল ফোকাস আমাদের এডুকেশন প্রোগ্রাম। এবং এই পুরো জার্নিতে আমি আসলে বলতে গিয়ে অনেকের নাম হয়তো বলি নেই, আমাদের এখানে অনেক মেন্টর কাজ করে লোকালি এবং গ্লোবালি, এবং যারা ভলেন্টারিলি অনেক সময় এবং ইফোর্ট এবং সাপোর্ট আমাদেরকে দেয়, এবং উইদাউট দেয়ার সাপোর্ট অ্যাকচুয়ালি আমার এটা পসিবল ছিল না। আমার এই জার্নিতে অনেকগুলো কো ফাউন্ডার ছিল, ইটস নট লাইক টাইগারবো যে আমি একা শুরু করেছি, হয়তো বা তাদের কিছু অবদান বেশি কম যাই হোক, বাট they are very important to me and our organization, so without their help we couldn't do that. Even some of them are not currently working, but still we actually
well recognize their effort and support, and we're always grateful to them. দ্যাটস গ্রেট স্যার। আসলে আপনি কাজ করছেন অনেক অনেকভাবে, বাট আপনার সাথে আপনার অবশ্যই কাজ করার ক্ষেত্রে মেন্টরসরা অনেকভাবে হেল্প করে। তো আপনি অবশ্যই আপনার কিছু সঠিক মেন্টরস পেয়েছেন যে আপনাকে আসলে মোটিভেট করছে এবং আপনার সফলতার পিছনে আসলে কারিগর হিসেবে কাজ করছে। স্যার, আপনি তো যেহেতু বিভিন্ন দেশের সাথে কাজ করছেন, বিভিন্ন দেশে আপনার কার্যক্রম পরিচালিত আছে, তো আপনার দেশের বাইরে, দেশে তো মানুষজন আপনার জানাশোনা, মানুষের নেচার কিরকম আপনি জানেন, বাট বাইরে যে কাজ করছেন সেখানে কাজ করার অভিজ্ঞতাটা আপনার কিরকম? অভিজ্ঞতাটা দিন শেষে আমরা সবাই মানুষ, হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট অথবা একটু কালচার ডিফারেন্ট। প্রথম যদি ওরকম বলা যায় যে তারা খুবই ডেডিকেটেড, তারা খুবই সিরিয়াস, এবং তাদের মধ্যে মানে তারা যদি একটা ডিসিশন একবার নেয়, অনেক ভেবেচিন্তে ডিসিশনটা নেয়। ইটস নট লাইক আমি খুব লাইক ইমোশনালি বলে ফেললাম and then I'm not able to do this. It's not like my skill, হয়তো আমার অন্য কাজ আছে বা কমিটমেন্ট রয়েছে, সব মিলে আমি হয়তো পারবো না, বাট দে আর নট লাইক দিস। তারা অনেক ভেবে চিন্তে একটা জিনিসকে ইয়েস বলে এবং খুব স্ট্রেইট ফরওয়ার্ড তোমাকে নো বলে দিতে পারবে। যে এরকম না ঠিক আছে কি মনে করবে এইসব চিন্তা করবে না, লাইক যদি না পারে স্ট্রেইট ফরওয়ার্ড যে আমি এটা পারবো না, আই এম এক্সট্রিমলি সরি, তুমি অন্য কারোর সাথে করতে পারো। সো স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড ভেরি well organized and focused and determine something their main capacity. Beside this, তারা খুবই মানে সিম্পল ওয়েতে কমপ্লেক্স জিনিসকে বুঝাইতেও পারে এবং করতেও পারে। তারা মানে আমার কাছে মনে হয় কি আমাদের লোকাল জিনিসটা ফর্মালিটিস, ডেফিনেশন, কমপ্লেক্সিটি বেশি, যেটা হয়তো এত কিছু কাট করলে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বেশি মানুষকে এঙ্গেজ করে করতে পারি। তাদের এই বিষয়টা কম, মানে স্ট্রেইট ফরওয়ার্ড, সিম্পল। আমি অনেক আমার কাজের ক্ষেত্রে আমি অনেকের সাথে কথা বলেছি, কাজ করেছি, শিখেছি। লাইক আই ওয়ার্ক উইথ one of the best accounting firms, auditors, and all these people, and they teach me about finance and budgeting and all this. They do it very simple. But আমি এখানে নর্মাল একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছেও যদি, যারা হয়তো ফাইন্যান্সে গ্র্যাজুয়েশন করছে, ওর কাছেও যদি একটা জিনিস গিয়ে বুঝতে চাই, ভাই এটা আমার একটু বুঝাই দিবা, he or she makes gonna make it so complex and complicated, and I feel like no, it's not my thing, I can't do this. So এটা না, so এটা একটা, and তারা আরেকটা জিনিস যেটা হলো যে দে অলওয়েজ লুক ফর আ রিলেশনশিপ ওয়্যার বোথ ওয়ে উই ক্যান বেনিফিট। ইটস নট লাইক আমি একতরফা শুধু ওর থেকে শিখবো, দে অলসো ওয়ান্ট টু লার্ন ফ্রম মি। So they want to learn about my country, my understanding, our way of doing, so that something they can also utilize in their daily life. So it becomes fruitful. Like it's not like power gap ta kom thake. So that's I think the biggest thing I felt as a differentiate. আমাদের দেশেও ভালো আছে। আমাদের একটা জিনিস কি, আমরা অনেক হার্ড ওয়ার্কিং, উই লুক ফর অপরচুনিটি। আমাদেরকে যদি ওয়েল স্ট্রাকচার্ড করা যায় এবং আমাদের মানুষদেরকে যদি ওয়েল ট্রেন করা যায়, দে ক্যান পারফর্ম ভেরি ওয়েল। আমাদের প্রবলেমটা হলো স্ট্রাকচার্ড না, আমাদের সিস্টেমটা রেডি না। বাট in last couple of years, or I think if I see the pattern from 2010 to till now, we have come long way. Like we are doing really good. I think we as a nation put a lot of effort. Our government has put a lot of effort, and the other institute, international, local, everyone is putting a lot of effort, and we are seeing difference. And that's why the economy is এখন recession চলতেছে. That's a different story. Overall, we have done a lot good thing, even in this really big challenges we have. আসলে স্যার, সবাই তো আসলে অপরচুনিটি খোঁজে, বাট আপনি তো অপরচুনিটি ক্রিয়েট করেছেন এর জন্য। স্যার, এই আমাদের যে আপনার যে শিক্ষামূলক কার্যক্রমগুলো বাংলাদেশে বর্তমানে চলমান রয়েছে, তাতে আমাদের দেশের একজন শিক্ষার্থী কিভাবে যুক্ত হতে পারে জানতেন? আচ্ছা, আমরা প্রথমত স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করি। সো ইউনিভার্সিটি গোয়িং অর যারা এইজ বিফোর অ্যাবভ 18, আমাদের কাজ করার সুযোগটা খুবই কম এখন পর্যন্ত। আমি জানি না ফিউচার আমরা কি করতে যাচ্ছি, অনেক কিছু চেঞ্জ হতে পারে, বাট টিল নাও এই সময় সুযোগটা নাই। আর যদি বিয়ন্ড গেটস, যেটা আমরা ইউএস এম্বাসি ইএনএস সেন্টারের থ্রুতে করি, ওটা অ্যাকচুয়ালি খুবই ক্লোজ ডোর অ্যাক্টিভিটি। সো আমরা অ্যাকচুয়ালি একটা স্কুলের সাথে পার্টনারশিপ করি এবং দেন ওই স্কুলে ক্লাস 9-এর 60টা স্টুডেন্টকে শর্টলিস্ট করি এবং সেখান থেকে ইন্টারভিউর মাধ্যমে আমরা ফাইনালি 30টা স্টুডেন্ট নিই। এখানে ইটস নট আ ওপেন কল যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে।
আর পাথফাইন্ডার যেটা এইটাতে করতে পারে। সো আমরা এখন পর্যন্ত যেটা করি, প্রতি 3 মাসে আমরা একটা প্রোগ্রাম রান করি, ডে লং প্রোগ্রাম, যেখানে এই কার্যক্রমটা হয়। তো সেইটার জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয়, আমরা যেহেতু আমাদের লাস্ট প্রোগ্রামটা জুন মাসে হয়ে গেছে, সো মোস্ট লাইকলি এন্ড অফ সেপ্টেম্বর অর আর্লি অক্টোবর আমাদের 4th প্রোগ্রামটা হবে এই বছর, মানে 3rd প্রোগ্রাম, এটা আমাদের টোটাল 3rd প্রোগ্রাম ফর দিস ইয়ার এন্ড ওভারঅল 4th প্রোগ্রাম আমাদের হবে। এইটাতে এই স্টুডেন্ট গ্রুপরা পার্টিসিপেট করতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের আমরা মূলত আমাদের প্রোগ্রাম হওয়ার 15 থেকে 20 দিন আগে থেকেই ইনফরমেশন গুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক পেজ মাধ্যমে প্রোভাইড করা স্টার্ট করি, এবং সেখানে ওনারা কোয়ারি করতে পারে, মেসেজ করতে পারে, দেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দিব, এবং যদি রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করে আমাদের ক্রাইটেরিয়া গুলোর সাথে মিল হয়ে যায়, দেন যে কোনো স্টুডেন্টই পার্টিসিপেট করতে পারে। এটা পার্টিসিপেট করতে কোনো ফিজ বা কিছুই লাগবে না, ইটস ফ্রি ফর এভরিওয়ান। আর কেউ যদি ভলান্টিয়ার হিসেবে পার্টিসিপেট করতে চায়, ইটস নট অ্যাবাউট জাস্ট ডিরেক্ট স্টুডেন্ট, এখানে অনেক গ্রুপ হইতে পারে যে আমি কাজ করতে চাই, আমি শিখতে চাই অ্যাজ এন ইন্টার্ন, সো দে ক্যান আইদার কমিউনিকেট উইথ মি ডিরেক্টলি থ্রু ফেসবুক, আমাকে ফেসবুকে টেক্সট করতে পারে, সো আইল try to answer everyone question, মানে I try to respond to everyone. Also আমাদের পেজ পাথফাইন্ডার পেজে কন্ট্যাক্ট করতে পারে। Beyond Gate doesn't have any separate social media entity or a website because it's a product of US Embassy and EMK Center, so ওনাদেরকেও কমিউনিকেট করতে পারে, অথবা ডিরেক্টলি বেটার হয় আমাকে কমিউনিকেট করলে, বিকজ it will directly come to me. So if there is any scope, I'll definitely love to accommodate. থ্যাংক ইউ স্যার। আমি মনে হয় আমাদের ভিউয়ার্সরা তারা নোট করে রেখেছে কিভাবে কি করতে হবে। এই ক্ষেত্রে আমি একটা কমেন্টস নিয়ে আসি। সেই কমেন্টটা হচ্ছে করেছেন আমাদের মার্জিয়া আমিরা আপু। তিনি বলেছেন, which has been more valuable in your career, your education or your experience? আচ্ছা, এডুকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ সবার জন্য। এডুকেশন না থাকলে আমি মেজরিটি এক্সপিরিয়েন্স কে পর্যন্ত অ্যাচিভ করতে পারতাম না। বাট ওভারঅল আই উড সে লাইক আই উড রেকমেন্ড, মানে আই উইল রেকগনাইজ মাই এক্সপিরিয়েন্স which is blended education that I received. Like I mentioned that I got a fellowship. That's also part of the education. Like it's continuous education, lifelong education. I'm learning from the world expert directly each day. Then I studied at social innovation entrepreneurship at Watson. So we can have majority জিনিস শিখছি। In terms of my local education, I don't think they খুব বেশি কাজ করছে, besides some hard skill শিখা বাদে, the fundamental hard skill. I think I'm not able to develop my character. I am very much blessed that I choose St. Joseph for 2 years for my doing my higher secondary school, because that school gave me some of the most important values of my life, like diversity, being someone who has empathy for color, race, religion. Because আমাদের অ্যাকচুয়ালি কোনো মেজরিটি ইনস্টিটিউশন আসলে ডাইভার্সিফিকেশনের স্কোপটাই কম। আমাদের দেশের, আমাদের কান্ট্রি ইজ লেস ডাইভার্সিফাইড। উই আর মুসলিম, আর আমাদের স্কিন কালার থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজেস, এভরিথিং ইজ সেম। But Catholic school has a diversification. Plus, they emphasize on the real education instead of the numbers and the certificates. I learned from them, and it's like they also empowered me that I'm an individual. I don't have to 100% believe or agree what book says, my teacher says. I have my own thought and views, but I have to respect everyone's view. And to make sure that my views is right, I always need to have proper conversation with someone else and logically understand this. It's not যে আমি চিন্তা করতেছি এটাই আমাকে প্রুভ করতে হবে, someone might be the right, এটা না যে আমার প্রিন্সিপাল বলছে দেখে ওইটা দুনিয়ার সবচেয়ে রাইট কথা, এরকম কিছু না। So we are human being, we're the most smart creatures of our God. আল্লাহ আমাদেরকে, বা গডই বলি, এখানে অন্য রিলিজিয়নের মানুষও থাকতে পারে। সো গড আমাদেরকে এভরি এবিলিটি দিচ্ছে রাইট এন্ড রং বুঝার। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে রাইট এন্ড রং ডিসিশন নিতে হবে। সো the question was education or experience. I would say experience, but it's because of the different reason of my own journey and the opportunity I received. But in a generalized way, if I need to say from my expert point of view, I'd say people should focus on the education more. And while you are studying, you just not try for getting the numbers.
you thrive for why I'm learning and what I'm going to use with it. যে ম্যাথ করলাম 2+2 এটাতে কি করব, সো দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। আমি অবশ্যই 2+2 মিলে জিজিপিএ 5 পাবো, সাথে 2+2 এর হাজারটা ব্যবহার শিখবো যেটা আমার আম্মুকে হেল্প করবে, হয়তোবা তার বেসিক গ্রোসারি হিসাব রাখতে আমার বৃদ্ধ বাবাকে হেল্প করবে, আমার ছোট ভাইকে হেল্প করবে, আমার আরেকজনকে হেল্প করবে। সো দিস ইজ হাউ উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এডুকেশন। অ্যান্ড ওইটা যখন আমরা চিন্তা করবো তখন অ্যাকচুয়ালি নট জাস্ট learning things for putting it in my exam script, instead of we will learn for survival. And then I know the actual application and the process and the what I can do with these things. That is most important. জি স্যার, আমি আসলে আপনার এই জিনিসটার সাথে এগ্রি করি যে আসলে ক্যাথলিক স্কুলগুলো, কলেজগুলো, স্কুলগুলো আলাদাভাবে স্টুডেন্টদের করে, মোটিভেট করে বা স্টাডিজ দিকে কেয়ার করে। আমিও একটা ক্যাথলিক কলেজ থেকে পড়ে আসছি, আমারটা সেন্ট জোসেফ ছিল না, বাট নর্ডেন ছিল। সো সেখানেও টিচাররা আলাদা এনভায়রনমেন্টে বা স্টুডেন্টদের সেলফ বিলিফটা আরো ইনক্রিজ করে ফেলে। আপনার বর্তমানে এই কোশ্চেনটা আসলে আমাদের আরেকটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলে, সেটা হচ্ছে আপনার শিক্ষা জীবনে শেখার বিষয়গুলো আপনাকে কিভাবে প্রফেশনাল জীবনে সাহায্য করেছে। মোটামুটি সেটাও আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি পরবর্তী একটা কোশ্চেনে যাই, সেখানে আমরা বর্তমান বলতে পারি যে বর্তমান সমাজে তো অনেকেই আর কি উদ্যোক্তা হতে চায়। এখন আপনার কি উপদেশ আছে তাদের জন্য, তার কি এই উদ্যোক্তাদের জন্য আপনি যদি তরুণ তরুণী যদি কিছু জানাতেন, তাদের উদ্যোক্তা সুলভ মনোভাবটা যদি মোটিভেট করতে হচ্ছে? আচ্ছা, উদ্যোক্তা হতে চাই, এটা খুব ভালো। উদ্যোক্তা বেশি হলে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে, সাথে আমাদের ইকোনমি ডেভেলপ হবে, জব ক্রিয়েশন হবে, ওভারঅল আমরা ভালো একটা সিচুয়েশনে থাকবো। দ্যাটস গুড। সো আই উইল রেকমেন্ড এভরিওয়ান টু বিকাম এন্টারপ্রেনার অর উদ্যোক্তা। কিন্তু আমাদের এইটাও বুঝতে হবে, আমাদের আমরা সবাই উদ্যোক্তা হইতে পারবো না। এভরিওয়ান ইজ ডিজাইনেড ডিফারেন্ট ওয়ে। সো কেউ হয়তো বা উদ্যোক্তা হবে, কেউ হয়তো বা বিজনেস করবে বা প্রফেশন করবে, টিচিং করবে। বাট আমাদের যেটা সবার প্রথম সবাইকে লাগবে, উদ্যোক্তার স্পিরিটটা ধরে রেখে আমরা যে যার কার্যক্রম থেকে কাজ করব। একটা উদ্যোক্তা কি? কিছুই না, একটা সাধারণ মানুষ, তারও রক্তে মাংস করা একটা মানুষ, ডিফারেন্টের কিছুই নেই। সো দ্য অনলি ডিফারেন্ট ইজ আমরা অলওয়েজ একটা প্রবলেমকে দেখি, মানে আমরা একটা প্রবলেম, যেটা আমাদের প্রবলেম তো থাকবেই। রিসেন্টলি আমাদের ইকোনমি আনস্টেবিলিটির কিছু প্রবলেম রয়েছে, ওয়ার্ল্ড ইনফ্লেশনের একটা ব্যাপার, রিসেশন রয়েছে, এরকম প্রবলেম থাকবে। সো আমি যে জায়গা থেকে আমার অর্গানাইজেশন, আমার ফ্যামিলি, আমার সোসাইটি এই বিভিন্ন প্রবলেমগুলোকে আমি আইডেন্টিফাই করব, খুব সুন্দরভাবে আমার কি করার আছে, আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য, সেই কাজটা করবো। দ্যাটস ইট। এখন স্টাবলিশ বিজনেস কেউ দিতে চায়, ইটস ফাইন, দিতে পারি। তো আমাকে প্রথমে অনেক কিছু রিকগনাইজ করতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি কতটুকু আমি ডিটারমাইন, আমি কি এটা বিলিভ করি কিনা, নাকি জাস্ট বিকজ নাউডেজ আই এম অ্যান এন্টারপ্রেনার ইট সাউন্ডস ভেরি কুল এন্ড রিকগনাইজেবল, আর নিউজ পেপারে আর্টিকেল আসবে বা এরকম ফেসবুক লাইভ হবে, এইগুলা যদি অ্যাকচুয়াল ফেম টেম এইসবই বিষয় থাকে, আই উড সে ইউ শুড নট কাম, বিকজ চান্সেস ইজ মোর দ্যাট এই ফ্যান্সি লাইফটা খুবই ছোট। মানে ছোট বলতে বললে যদি আমি আমার ফুল 100টা জিনিসের মধ্যে 1%ও না, কিন্তু এই 1%ই আউটসাইডাররা দেখতেছে, এন্ড দে থিংক যে মাই লাইফ ইজ আ ফেয়ারি টেল, এভরিথিং ইজ নাইস, আমার কোনো নাই, মানে লাইক ইটস আ সামথিং অ্যাডমায়ারেবল লাইফ। লাইফ ইজ নট লাইক দিস, মানে আওয়ার লাইফ ইজ হেল। উই কনস্ট্যান্টলি ফেস চ্যালেঞ্জেস, উই কনস্ট্যান্টলি একটা জিনিস করার আগে 10 বার চিন্তা করি, আজকে তো টাকা নাই, কিন্তু একজন যদি ধরো চিন্তা করলাম যদি জব হোল্ডার হইতাম, আই নো দ্যাট আই হ্যাভ আ ফিক্স ইনকাম and life is comfortable, যা করি না করি মাস শেষে তো বেতন আসতেছে, প্লাস খুব ইজি টু কনভে টু দ্য ম্যাস পিপল হোয়াট আই ডু। সো মানে আনকুল জিনিসটাই বেশি দেন কুল, বাট আনফর্চুনেটলি যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড না, বাইরে থেকে দেখতেছে বা খুব ক্লোজ কেউ এন্টারপ্রেনার না, দে সি অনলি দ্য কুল সাইড। সো তুমি যদি মন থেকে বিলিভ করো যেটা করতে চাও, সেটাতে স্ট্রংলি বিলিভ করো যে ইয়েস, কুল হোক আর যাই হোক, আইল ডু দিস, দিস ইজ মাই লাইফ। আমার একটা পরিচিত এন্টারপ্রেনার আছে, হিজ নেম ইজ ফাহিম, এন্ড হি ইজ দ্য ওনার অফ গার্বেজ ম্যান। ও মূলত ময়লা নিয়ে ফ্যাসিনেটেড।
he talks, he eats, he sleeps about garbage. খুব ওর মতো আমি কাউকে দেখিনি এত মানে আদর করে বলে ময়লা। মানে it seems like আমি মানে কেমনে বুঝাই, like I never seen any of my friend even call their girlfriend name with this much passion and love the way he did, or he's still doing. So he is fascinated. ওরে ওর অ্যাপার্টমেন্টের মানুষজন বলে কি ময়লা ধরাধরি করে, এটা করে সেটা করে, হ্যান ত্যান, দুনিয়ার কিছু। এন্ড ইউ থিঙ্ক অ্যাবাউট, তুমি একটা ফ্যামিলি গ্যাদারিং এসে বললো বাবা তুমি কি করো, আঙ্কেল আমি ময়লা ব্যবসা করি, বাঙ্গারিয়ালা। সো হাউ দ্যাট গাই উইল ফিল, বাট ও এতই প্যাশনেট এগুলো কেয়ারই করে না। And today I saw him, he went a panel discussion where our North City Corporation mayor was there, the head of HSBC was there, big business tycoon was there, and he's the only young guy who's probably age below 35 is there, and rest of them is 50 and they are billionaire in their own way or like doing a big things, politics or whatsoever, and he's being one of them. It is because of his dedication. It's not about the fame he looks for. So our recommendation way, okay, you want to be an entrepreneur, definitely you try to discover yourself, like you really want to do this or not. আর সবাইকেই ব্যবসা করে বা এন্টারপ্রেনার হয়ে বা ইনিশিয়েটিভ নিয়েই যে এন্টারপ্রেনার হইতে হবে তা না। the most of the important guy is the entrepreneur, যেটা আমাদের মেজরিটি কমিউনিটি মানুষ বুঝেই না। এই মানুষগুলা জব বা তার রেসপেক্টিভ অর্গানাইজেশনে কাজের মাধ্যমে এন্টারপ্রেনারশিপের দায়িত্বটা পালন করে। This person is not wait for companies, big leaders to tell আজকে তুমি এটা করবে, rather than they find the work and tell the big policy maker, we have a scope to do this and we will make this progress, I'm gonna do this, আমাকে এই সাপোর্টটা দেন। রাদার দেন আমার তো অফিস বলে নাই, আমার তো এটা কাজের মধ্যে পড়ে না, এটা তো কেপিআই নাই, কেন করব, এটার জন্য ওয়েট করে না। আর টিচার হুজ টিচিং ইন দ্য ইউনিভার্সিটি, হি টুক দ্য ইনিশিয়েটিভ দ্যাট আই এম গোনা ডু দিস হুইচ উইল হেল্প অল মাই স্টুডেন্টস, যেটা সিস্টেমের বাইরে, অ্যান্ড দে উইল বিকাম ওয়ার্ল্ড লিডার অ্যান্ড ইভেন্চুয়ালি দিস উইল হ্যাপেন। এটার জন্য মানে ভিসি এসে তার বেতনও বাড়াই দিবে না, রাদার দেন উল্টা অনেক কুটক্ষ শুনতে হবে, এ কি করাইতেছে হ্যান ত্যান, অনেক টিচার অনেক কিছু বলবে, বাট সেই টিচারটা এটা করতেছে। সো দিজ আর দ্য এন্টারপ্রেনার। সো আমাদেরকে এন্টারপ্রেনারের প্রয়োজন এবং আমাদের বেশি বেশি এন্টারপ্রেনার প্রয়োজন, এবং আমাদেরকে মোরালি ইথিক্যালি ভ্যালুড পার্সন দরকার, যারা কিনা লিগেলি দেশের জন্য, সমাজের জন্য এবং ওয়ার্ল্ডের জন্য কিছু করবে। আসলে আমার মনে হয় যারা আমাদের ভিউয়ার্স তারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে জিনিসটা জেনে, আর জিনিসটা তাদের কাছে ক্ল্যারিফাই হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম যে একজন উদ্যোক্তা আর কি তার লক্ষ্য অর্জন করার পর যখন তিনি সফল হয়েছেন, তিনি আসলে তারপরে উনার স্টেপ গুলা কি হওয়া উচিত বা উনি কি কাজগুলো করা উচিত, তিনি যেহেতু সফলতা অর্জন করেছে এবং লক্ষ্য অ্যাচিভ করতে পেরেছে? আমি প্রথমত আই ডোন্ট থিঙ্ক যে আমি অতটা সফল কেউ, আই জাস্ট কিপ ট্রাইং, মেবি কিছু সাকসেস আসছে, বেশিরভাগই কিন্তু ফেলিয়ার। সো ইটস অল অ্যাবাউট লাইক মানে বিং 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 কি বলে, হ্যাভিং দ্য হাঙ্গার, আই উড সে, যে ওকে দ্যাটস ডান, আই ডিড সামথিং গ্রেট, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। লাইক আমি ধরো টাইগার বো করছি, ওয়েমেনদের নিয়ে কাজ করি, 44টা ওয়েমেন আর্টিজান, এন্ড দেয়ার ওয়াজ স্ট্রাগল, উই আর স্টিল ওয়ার্কিং অন এই 44টাকে 100-এ কবে নিয়ে যাব। সো উই কিপ ডুইং ইট। In the meantime, I also recognize ultimately why I did this TigerBow thing. I did this because I want to help Sabina. I want to help this community. I want to make my country a better place, well recognized, well organized, and strong as a strong identity নিয়ে economic growth করবে। সো আমার দ্বারা তো অ্যাকচুয়ালি হয়তো বা 5,000 ওয়েমেনকে হেল্প করা সম্ভব হবে না, ওর হইতে পারে, হু নোস, বাট আমি যদি আমার মতো আরো 10 জনকে ক্রিয়েট করতে পারি, আমরা কালেকটিভলি তো 5,000 করতে পারি। হয়তো বা ওয়েমেন আর্টিজান তাদের প্রায়োরিটি না, ক্লাইমেট চেঞ্জ অথবা মেকিং আ বেটার ডিসেন্ট ওয়ার্কফোর্স এনভায়রনমেন্ট, এটা ওদের লক্ষ্য, অথবা টেকনোলজিক ইনোভেশন লক্ষ্য, যাই হোক। তো সেখান থেকে আমি বিয়ন্ড গেটস চিন্তা করলাম। সেকেন্ড চিন্তা করলাম, আচ্ছা এখানে তো একটু স্কোপ আছে কোভিড এর কারণে, এবং আমার এই নেটওয়ার্কটা আছে, দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম চান্স এটা ক্রিয়েট করার, যে অনলাইনে আমরা একটা গ্লোবাল হাব ক্রিয়েট করব যেখানে স্টুডেন্টরা কানেক্ট হবে এবং গ্রুপ কাজ করবে। সো দিস ইজ হোয়াট আই ক্যান।
এখন আবার চিন্তা মাথায় ঘুরতেছে যে লাইক আমি যাই কাজ করতেছি ঠিক আছে, আমি পাবলিক স্কুলের জন্য করতেছি, বাট if I can do someone who's living in a isolated area like ভাসানটেক অথবা একটা চর এরিয়া কোথাও একটা বরিশালে বা নোয়াখালীতে অথবা চিটাগাং বা খুলনার কোনো একটা, ওই জায়গার স্কুল স্টুডেন্টের তো আরো হেল্প প্রয়োজন, ওর জন্য আমি কি করতে পারি, সো হাউ ক্যান আই রিচ টু দ্যাম, সো এটার জন্য অ্যাকচুয়ালি কাজ করতেছি। আই এম নট গোনা শেয়ার দিস রাইট নাও। তারপরে আমরা টিচারকে কিভাবে কে এম্পাওয়ার করতে পারি সো দ্যাট দ্য টিচার ক্যান ডু, আমি একা তো ধরো 500 স্টুডেন্ট পড়াইতে পারলাম বছরে, বাট আমি যদি 5টা টিচারকে আমার মতো মানে স্কিল এবং সবকিছু দিয়ে প্রিপেয়ার করতে পারি, দে ক্যান ডু 2500। So there is always like a new thing, like there is no end. No matter which society, most developed advanced country has hundreds of problems, as like our country as a developing country I would probably like 110 problem আছে, but এগুলো কন্টিনিউসলি দেখতে হবে। যেটাকে বলে একটা কনসেপ্ট আছে, এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট, কন্টিনিউসলি ইভলভিং yourself. World is changing, happily adapt to this change, learn the new thing and do this. So ওই প্রসেসটাই ফলো করা আর কি, লাইক continuously doing something new. অবশ্যই আমার মনে হয় আপনার একটি উদ্যোক্তা হিসেবে অবশ্যই তাকে ডিটারমাইন থাকতে হবে, লেগে থাকতে হবে আর কি, যতক্ষণ তিনি সফলতা অর্জন করছে না, আর সে তারপরেও তাকে আরো লুক ফরওয়ার্ড করতে হবে আরো নতুন অপরচুনিটির জন্য। আচ্ছা, আমাদের যে উদ্যোক্তা আছে তাদের কি ধরনের চারিত্রিক গুণাবলী আপনি মনে করেন মাস্ট হ্যাভ, নাকি তাকে থাকতেই হবে? আচ্ছা, এটা নট অ্যাবাউট উদ্যোক্তা, লাইক ইভেন এভরিওয়ান এট দিস পয়েন্ট অফ দ্য, এটা আমাদের এখনকার বাংলাদেশের এই এরাটাকে বলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইভেন ইউএস বা অ্যাডভান্স কান্ট্রিগুলো ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টেজেও চলে যেতেছে। সো এইরকম সিচুয়েশনে আমাদের কোনো কিছুই ফিক্স না। মানে আগে দেখা যেত কি একটা মেজর ইনোভেশনকে কেন্দ্র করে যে ইন্ডাস্ট্রি বা যে সিস্টেমটা তৈরি হইতো সেটা 30 to 40 ইয়ার্স পর্যন্ত সাস্টেইন করতো। তো মানুষজন ওইটার উপরেই পড়াশোনা করতো এবং ওইটার উপরেই কাজ টাজ করে সারা জীবন কাটাই দিত। ধরো চাকা ইনোভেট হয়েছে, ওটা দিয়ে গাড়ি ইন্ডাস্ট্রি এটা ডেভেলপ হয়েছে, এটা 60 to 50 ইয়ার্স ডমিনেট করছে। ইফ ইউ স্টাডিং ইঞ্জিনিয়ারিং, সেলিং প্রডিউসিং দিস কার উড বি ইয়োর গোল। You studying business, you will either do become the dealer of the car or introduce the car factories or resale or এটার associate, মানে এইটাকে কেন্দ্র করে সবকিছু, রাইট? সো আবার তারপর আসলো কম্পিউটার, এটা 20-30 বছর ছিল, তারপর আসলো .com, এটা 10-12 বছর ছিল, সোশ্যাল মিডিয়া 5 বছর 10 বছর পর্যন্ত, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর অনেক কিছু আসতেছে। সো এখন দেখো এই প্যাটার্নটা ছোট হয়ে আসতেছে। আগে যেটা 30-40-50 বছর ছিল, কমতে কমতে এখন 4-5 বছরের কোনো গ্যারান্টি নেই। এটা এখন ক্রেজ, এটার ধরে সবকিছু, বাট এটা উইদিন 5 ইয়ার্স ডিসঅ্যাপিয়ার, নতুন কিছু আসবে। যে এরকম এভার চেঞ্জিং সিচুয়েশন, এই জিনিসটা মানে আমি এখন যেটা বলতে চাইতেছি, ইটস নট অ্যাবাউট শুধু এন্টারপ্রেনার বা বিজনেস বা এই ধরনের প্রফেশন, এভরিওয়ান উইল নিড ইট। প্রথমত তোমার লাগবে ক্রিটিক্যাল থিঙ্কিং, আইডেন্টিফাইং দ্য প্রবলেম এন্ড অ্যানালাইসিস করা, ক্রিটিক্যাল জিনিসটা এখন তুমি যেই প্রফেশনেই থাকো। দ্বিতীয়টা হইল এবিলিটি টু কোলাবোরেট উইথ আদার্স অ্যান্ড পার্টনারশিপ। এটা ইন্ডিভিজুয়াল পার্টনারশিপ হতে পারে, অর্গানাইজেশন পার্টনারশিপ হতে পারে, ক্রস ইন্ডাস্ট্রি পার্টনারশিপ হতে পারে। ডক্টর ক্যান পার্টনার উইথ দ্য টেকনোলজি অ্যান্ড ক্রিয়েট সামথিং নিউ, টোটালি নিউ। টেকনোলজি অ্যান্ড ডক্টরস আর ইউজুয়ালি নট গোয়িং ইন হ্যান্ড ইজ ইন হ্যান্ড, বাট এখন হচ্ছে, এখন ইন্ডাস্ট্রি বা মেডিকেল সিস্টেমটা এরকম হয়ে যেতেছে। সো এবিলিটি টু পার্টনারশিপ অ্যান্ড কোলাবোরেশন। থার্ড হলো রেজিলিয়েন্স, প্রবলেম আসবে, প্রবলেমে ভেঙে পড়ার কিছু নাই, স্ট্রংলি হোল্ড করে সেটা ওভারকাম করার এবিলিটি। সো ফার্স্ট হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, সেকেন্ড হলো পার্টনারশিপ এন্ড এবিলিটি টু কোলাবোরেট উইথ আদার্স এন্ড ওয়ার্ক উইথ আদার্স, থার্ড হলো রেজিলিয়েন্স। এই তিনটা এলিমেন্ট যদি থাকে, এনিবডি ক্যান সার্ভাইভ এন্ড ডু থ্রাইভ ইন দিস এভার চেঞ্জিং এনভায়রনমেন্ট। লাইক আমরা এখন অনলাইনে কথা বলতেছি, সো মেবি ইন ফিউচার 5 ইয়ার্সে ফিজিক্যাল ক্লাস, অফলাইন ক্লাস ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, সবকিছু অনলাইন। তখন যারা ফিজিক্যাল ক্লাস নিত বা এটার সাথে অ্যাসোসিয়েটেড টিচার বা আদার যে ফ্যাসিলিটি প্রোভাইড করতো, তাদের কি হবে? এই তো আমাকে অলওয়েজ ইভলভ করতে হবে। সো আই নাও আওয়ার ইউনিভার্সিটি এন্ড দ্য টিচার্স নিড টু পার্টনার উইথ দিস টেকনোলজি। অন দি আদার হ্যান্ড টিপিক্যাল টেকনোলজি থাকতেছে না। যদি আমার আব্বা টিএনটিতে কাজ করতো, যেরকম তারালা ফোন, তারপর আসলো মোবাইল, মোবাইল থেকে এখন মোবাইলেও আমরা কিন্তু কয়টা ফোন দিই, বেশিরভাগই তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপেই কল করি। ইন্টারনেট এটা আবার খেয়ে ফেলছে, ফিউচার আবার আরেকটা খাবে। সো উই নিড টু বিং অন দিস,
সো এইটা আর সাথে সাথে হলো এই যে রেজিলিয়েন্স, প্রবলেম আসবে, কোভিড-19 আসলো, আরো বড় 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 সমস্যা আসবে, মনে হবে যে এভরিথিং ইজ ডান, বাট এই সময়গুলোতে আমরা কিভাবে স্ট্রংলি বেঁচে থাকি বা সার্ভাইভ করি, দ্যাটস ইম্পর্টেন্ট। সো রেজিলিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট। আসলে এটা অনেক হেল্প করবে যারা আছে তাদের, খালি উদ্যোক্তা নয়, তার পাশাপাশি যে সাধারণ জেনারেল আছে তাদেরকেও হয়তো এই ইনফরমেশনটা অনেক বেশি হেল্পফুল করবে। আচ্ছা স্যার, আমার আর বেশি আপনার সময় দিব না, কিছু প্রশ্ন রয়েছে আমাদের অডিয়েন্স থেকেও আর আমাদের থেকেও। এটা হচ্ছে আপনার মতো যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, আচ্ছা এইটা আমি স্কিপ করছি। আমি যদি আমাদের অডিয়েন্স থেকে নেই, এটা বেশি ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, আহ, সাদিক সিদ্দিক সিদ্দিক ভাই জানতে চেয়েছে, বাংলাদেশে আপনাদের কোনো শোরুম or শপ আছে যেখানে আমরা কনজিউমাররা ডাইরেক্ট পারচেজ করতে পারি? আচ্ছা, আমাদের কোনো শপ পৃথিবীর কোথাও নাই, ফিজিক্যাল শপ নাই। সো আদার ওয়েবসাইট অথবা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে পারচেজ করতে হবে। তো অ্যাজ এ বাংলাদেশে আপনারা সিম্পলি আমাদের ফেসবুক পেজে হয়তো বা টেক্সট করতে পারবেন। ওয়েবসাইট এখন অনেকে সার্চ করে একটু পাবেন না, আমাদের কিছু ব্যাক এন্ডের কাজ চলতেছে, বাট আপনারা ফেসবুকে নক দিতে পারেন, ওইখান থেকে আমরা আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় সিদ্দিক ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, মিনহাজ সিফাত ভাইয়া করেছেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কিভাবে নিজের ক্যারিয়ার প্ল্যান করব, এই বিষয়ে একটা গাইডলাইন দিলে খুবই ভালো হতো। আচ্ছা, নিজের ক্যারিয়ার প্ল্যান। এখানে তো এখন এটা প্ল্যানিং তো আর একটা কোয়েশ্চেনের মাধ্যমে কাউকে আমি অ্যান্সার দিতে পারবো না। এইটা একটা কনসেপ্ট আছে, বলে আইকিগাই। আই এম নট, মানে আমি ভুলে গেছি স্পেলিংটা কি হবে। আইকিগাই, AIKAIGI মনে হবে, আইকিগাই কনসেপ্ট। গুগল দিলে তো ওটার অল্টারনেটিভ অপশন দিবেই ভুল করলো। যাই হোক, ওইটা আপনারা দেখতে পারেন। ওইখানে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে হাউ ইউ ক্যান টার্ন ইউর প্যাশন টু প্রফেশন টু ভোকেশন টু দ্য মিশন, এটার কম্বিনেশন কিভাবে হয় বা কাজ করে কিভাবে। আমরা অনেকেই আছি লাইক অনেক ইনকাম করি, বাট দিন শেষে আমরা নট হ্যাপি, লাইক অনেক স্যালারি পাইতেছি বা বিজনেসে গ্রো করতেছি, বাট ওইটাতে আমরা হ্যাপি না, বিকজ প্রবাবলি উই আর নট অ্যালাইন্ড উইথ আওয়ার লাইফ মিশন অ্যান্ড দ্য প্যাশন দ্যাট উই হ্যাভ। আবার অন্য অনেকেই আছে, আমরা আমাদের প্যাশনকে ফুলফিল করতে গিয়ে দুই বেলা ভাত খাওয়ার টাকাই হইতেছে, আমরা অনেক স্ট্রাগল করতেছি। সো এই ব্যালেন্সটা নিয়ে, এটা একটা জাপানিজ কনসেপ্ট, এটা দেখলে আপনারা একটা ভালো আইডিয়া পাইতে পারেন। আর যেটা বলবো যে কেরিয়ার প্ল্যানিং এর ব্যাপারে একটা কাজ করতে পারেন, সেটা হলো যে আপনি আপনার সিনিয়র বা যাকে আপনি রেসপেক্ট করেন বা যে প্রফেশন আপনাকে প্যাশনেট, আপনি প্যাশনেট ফিল করেন, এরকম ফিল্ডের মানুষজনের সাথে কথা বলেন, কাউকে মেন্টর করেন, তার গাইডলাইন নেন। টিচার হইতে পারে, প্যারেন্টস হইতে পারে, আপনার বড় ভাই হইতে পারে বা অন্য কেউ হইতে পারে, বা বড় বোনও হইতে পারে। এটা করেন। বিভিন্ন বিভিন্ন জিনিস এখন অনলাইনে পাওয়া যায়, ফ্রি কন্টেন্ট ইউটিউব আছে বা অনেকভাবে আছে, সেখান থেকেও দেখতে পারেন। এভাবে আপনি নিজেকে তৈরি করতে পারেন, আমি বুঝছি। ফাইনালি স্যার, আসলে একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের যে ওয়াইসিসি আছে এবং যে তরুণদের আছে তাদের জন্য আপনার একটা এমন একটা কথা যেটা আপনি সবসময় ফলো করেন, যদি তাদেরকে জানাতেন কি, যেটা শুনে তারা অলওয়েজ তাদের ডিজায়ার বা তার ডিটারমাইন থাকে যে নিজের লক্ষ্যের প্রতি। আম, মানে যে কোনো অর্গানাইজেশন আপনি ডিবেট করেন বা এরকম ইউথ প্ল্যাটফর্মের সাথে অ্যাসোসিয়েটেড হন, নিজে বিজনেস করেন, প্রজেক্ট করেন, বা ইউনিভার্সিটি টিচারের ওই যে অনেকে আছে দেখবেন যে তাদের পাবলিকেশনে হেল্প করে, যে কোনো একটা কাজ আপনি যদি খুব মন দিয়ে ডেডিকেশন দিয়ে এবং একটা সার্টেন স্টেজ পর্যন্ত করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং থ্রু আউট দিস হোল প্রসেস ইউ হ্যাভ লার্ন সামথিং উইচ ইজ নট পসিবল থ্রু বুকস অর একাডেমিক প্রসেস। আপনি এখানে রিলেশনশিপ শিখতেছেন, আপনি এখানে ট্রাস্ট শিখতেছেন, আপনি এখানে সাবজেক্ট ম্যাটার জিনিসটা শিখতেছেন, আপনি এখানে রিয়েল মানি নিয়ে কাজ করতে, ফাইন্যান্স শিখতেছেন, আপনি টাইম ম্যানেজমেন্ট শিখতেছেন, আপনি লিডারশিপ শিখতেছেন, আপনি কমিটমেন্ট শিখতেছেন। সো আই উড সে যে ওয়াইএসসি বা যারা এখানে দেখতেছেন, আপনারা যেহেতু বেশিরভাগই ইউথ, সুযোগ থাকলে কোনো একটা অর্গানাইজেশনের সাথে একটা টাইম করে কাজ করেন। এটা ভলেন্টারি অর্গানাইজেশন লাইক YSSE হইতে পারে, এটা এটা বা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন হইতে পারে, এটা কালচারাল এন্টারটেইনমেন্ট কোনো ক্লাব হইতে পারে, এটা ইভেন লাইক আপনি একটা স্পোর্টস এর সাথেও জড়িত হইতে পারে।
বা আপনি এক্সারসাইজও করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারবেন, আপনি প্রে করতে পারেন। But do something passionately, and that will help you to have experience that is something unbelievably impactful and helpful to you. অ্যান্ড সবাইকে হেল্প করার চেষ্টা করেন। আমরা একজন আরেকজনকে হেল্প করলেই আমাদের দেশ এবং ওয়ার্ল্ডটা বেটার হবে, সেটাই আমি বিলিভ করি। আমাকে যদি আপনারা মনে করেন যে কোনোভাবে হেল্প করতে পারবেন, আই উড বি ভেরি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইউর হেল্প। সিমিলারলি আমার কাছেও যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের কোনো কিছু করতে পারবো, ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ মি, আই উইল ট্রাই মাই বেস্ট। আমরা আই থিংক দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। আর কিছুই বলার নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে আমার মনে হয় যে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে বা আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আপনার সেশনটা থেকে অনেক বেশি উপকৃত হয়েছে। তাদের যারা কোশ্চেন করেছেন তাদের আশা করি পরিপূর্ণ অ্যান্সারটা তারা পেয়ে গিয়েছে। তারা সেগুলা আশা করি ইমপ্লিমেন্ট করতে পারবে নিজেদের লাইফে। আর স্যার, এত কাজের মাঝে আমাদের শোতে আসার জন্য এবং আমাদের সাথে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, আপনার টাইগার বউয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আর আমাদের প্রিয় দর্শক, পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে সাপোর্ট করার জন্য আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদেরকে এটা আমি আবার জানিয়ে রাখছি, বর্তমানে ওয়াইসিসি তে আরেকটি ইভেন্ট চলাকালীন আছে, সেটির নাম হচ্ছে ইন্সপায়ার 3.0, যেখানে কিনা আমরা বিভিন্ন সোশ্যাল সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং উদ্যোক্তাসুলভ মনোভাবের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে থাকি। আপনারা অবশ্যই আমাদের পেজে গিয়ে ইভেন্টটিতে ডিটেলস দেখতে পারবেন এবং পার্টিসিপেট করবেন আশা করি, এবং নিজেদের উদ্যোক্তাসুলভ বা আপনার ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে, সলিউশন থাকে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে, আপনারা সেখানে জানাতে পারবেন। আর আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের আসলে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর এখানেই শেষ করছি আমাদের আজকের তারুণ্য। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং স্টে টিউনড উইথ YSSE। শুভরাত্রি।